দেখুন আজকের 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 এই হাল্লাবোল এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান বা প্যানেল নয়। আজকে তৃণমূলের তরফে অলরেডি এটা সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে, 8টা থেকে বিভিন্ন জায়গায় প্যানেল, 7টার প্যানেল, সমস্ত জায়গায় বলা হবে যে আজকে একটা ঐতিহাসিক দিন। তার কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন নিজের একটি মামলায়। কি বললেন উনি, এটা হচ্ছে মেন বিষয়, যে কি উনি বললেন। উনি 5 মিনিট সময় চেয়ে নিয়েছিলেন এবং এই 5 মিনিটের সময় যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা দেখুন আমি খুব পরিষ্কার বলি আমার দর্শকদেরকে, যেটা আমার মনে হয়েছে যেটা উনি বললেন, সেটা 1 নম্বর আপত্তি, প্রথম আপত্তি যেটা সুপ্রিম কোর্টের সওয়ালে উঠে আসলো, সেটা হচ্ছে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে কেন। আমি যদি ভুল হই মণিদারা শুধরে দেবেন, গৌরবের মতো বিশিষ্ট বক্তা রয়েছে, সুভাষিসদার মতো প্রবীণ রাজনৈতিক শ্বেতশুভ্র একজন মানুষ তিনি রয়েছেন। তো কাজে অনেস্টির দিক থেকে আমার আজকে কোনো অসুবিধা হবে না। পার্থদার মতো একজন প্রাক্তন সাংসদ, এনবিএসটিসি চেয়ারম্যান রয়েছেন, সবাই আমাকে শুধরে দেবে। প্রথম সমস্যা হচ্ছে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে, যে কেন এত মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে রাজ্যে। দ্বিতীয়ত, মাইক্রো অবজারভাররা কেন কেন্দ্রীয় পেরোল থেকে আসছেন, কেন তারা সেন্ট্রাল ক্যাডার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নর্থ ইস্টে অন্যান্য রাজ্যের মধ্যে আসাম দ্বিতীয় জায়গায়, আসামে কেন এসআইআর হবে না তাহলে। তৃতীয়ত যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে বিয়ের পরে মেয়েদের পদবিগত যে পরিবর্তনটা হয়, মানে ধরুন সুভাষিস ভট্টাচার্য, ওনার বাড়ির কোনো মেয়ের বিয়ে হলো গিয়ে মুখার্জি পরিবারে, তার নামটা চেঞ্জ হয়ে মুখার্জি হবে, মানে টাইটেলটা, সেইটাতে শুনানি করা হচ্ছে। এটা নিয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলছেন যে ছোটোখাটো মিস্টেক, যেরকম কি ধরুন যেমন হিন্দিতে হচ্ছে বিপুল কুমার মুখোপাধ্যায়, সেটা বাংলায় তার অ্যাকচুয়াল নাম হচ্ছে বিপুল কুমার মুখোপাধ্যায়। এই বিপুল আর বিপুলের সমস্যা, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। মোটামুটি এবার আমাকে শোধরানোর দায়িত্ব আমার প্যানেলিস্টদের, তারা আমাকে বলবেন যে আর কি নতুন তথ্য উঠে এসছে, আর কি বিষয়ে আর্গুমেন্ট হয়েছে, বা বাংলার থেকে কি পাচ্ছে, বাংলার মানুষ কি পাচ্ছে, বাংলার আম জনতা কি পাচ্ছে। তাহলে কি এসআইআর বন্ধ হবে, তাহলে কি এই যে নাম বাদ যাওয়া বা এই শুনানির প্রক্রিয়া বন্ধ হবে। কারণ শুনানি তো প্রায় শেষের দিকেও বটে, সেটাও তো বটে যে শুনানি প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষের দিকে। তো সেখানে কি হবে এটা নিয়ে আমাদের হচ্ছে আলোচনা, এবং আজকের এই সওয়াল বা সুপ্রিম কোর্টে যাওয়া মুখ্যমন্ত্রীর, সেটা নিয়েও আলোচনা হবে। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ইন্টারেস্টিং। আমি যখন এই প্যানেল করতে আসছি তখন আমার প্রডিউসার ম্যাডাম রিনা বলছেন যে তৃণমূলের দেবাংশু কি বলছে একবার একটু শুনে যাও তুমি। তাই বলেন যে চালাও তুমি শুনে। আমার খুব ইন্টারেস্টিং মনে হলো যে একজন বাঙালি হিসাবে যে গর্ব সোশ্যাল মিডিয়াতে দেবাংশু করছে, এই গর্বের ভাগিদার নিশ্চিতভাবে প্রায় 10,000 কোটি, মার্জনা করবেন, 10 কোটি বাঙালি। 10,000 কোটি তো নয়, 10 কোটি বাঙালি। কি বলেছে দেবাংশু ভট্টাচার্য একবার শোনাই আপনাদের, শুনুন। আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে 1-on-1 ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র অগ্নিকন্যা। আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ। মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা বলে গিয়েছেন, তাদের মুখে কোনো উত্তর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চ্যাটার্জিস, চট্টোপাধ্যায়, ব্যানার্জিস, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলিস, গঙ্গোপাধ্যায় উত্তর দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিন্দুর বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন, তখন নির্বাচনের কমিশনের আইনজীবী কত বড় মিথ্যাবাদী, তারা দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন উই ডোন্ট নো দেয়ার গ্রিভেন্স, আমরা তো তাদের গ্রিভেন্স জানি না। তো বাবু, তোমাদের এই গ্রিভেন্স জানানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 6টা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। তোমাদের মাস্টার জ্ঞানেশ কুমার, তার মাস্টার নরেন্দ্র মোদীর নির্দেশে কেন কোনো উত্তর দেয়নি সেই 6টা চিঠি? ওই 6টা চিঠিতেই তো গ্রিভেন্স উল্লেখ করা ছিল। আজকে তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে হতো যে আমরা কোনো গ্রিভেন্সের কথা জানি না। চূড়ান্ত মিথ্যেবাদী নির্বাচন কমিশন, চূড়ান্ত মিথ্যেবাদী নির্বাচন কমিশনের আইনজীবী, আজকে সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেল, তারা কোনো উত্তর দিতে পারল।
আমি আজও বিশ্বাস করি যে দেবাংশু আমার থেকে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি স্বীকৃত এবং শিক্ষিতও বটে। আইনজীবীরা কখনো জবাব দেন কি আমার জানা নেই। এই যে কমিশনের আইনজীবীরা তারা জবাব দেবেন বা সুপ্রিম কোর্টে প্রশ্ন করা, এই ব্যাপারগুলো মনে হয় একটু দেখুন, তদুপরি সবাই তো বাঙালি, এরা বাঙালি রশ্মিতা নিয়ে আমরা কথা বলি, তো এটা মনে হয় ঠিক নয়। মানে সবাই সবার টপিক বিচারপতির সামনে রাখেন, তার পেছনে যুক্তি থাকে, লজিক থাকে। আমি যেটুকু বুঝি আইনে, এই বয়সে এতদিন প্রায় 20 বছর মিডিয়াতে থেকে, এবং বিচারপতি উভয় পক্ষের সঙ্গে কথা শোনার পর উনি ওনার সিদ্ধান্তে আসেন, এবং সেটাও আইন অনুযায়ী, মানে ধারা অনুযায়ী, আইন অনুযায়ী, একদম সেখানে 19-20-এর কোনো জায়গা নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজনীতির মঞ্চ নয়। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু এটা আমাদের কাছে প্রাপ্তি এবং খুব গর্বের বিষয় যে আজকে যেভাবে মুখ্যমন্ত্রী নিজে বাংলার মানুষের জন্য সওয়াল করতে গেছেন, ডেফিনেটলি এটা অত্যন্ত এক্সেপশনাল, অত্যন্ত, মানে এটা হয়তো স্বাধীন ভারতে প্রথম কোনো মুখ্যমন্ত্রী কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন। মানে সওয়াল না, তিনি তার নিজের পক্ষ বা আত্মপক্ষ রাখছেন, এটা বড় বিষয়। আসুন এবার আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম রায়, এনবিএসটিসি চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ। পার্থদাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। মণিকাঞ্চন পাল, বিজেপির মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে। মণিদাকে স্বাগত জানাই। শুভাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত। ভাতৃপ্রতিম গৌরব মজুমদার, আমার অত্যন্ত প্রিয় গৌরবকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। আমি শুরু করি পার্থদার থেকে, কিন্তু তার আগে আমি একটু দেখাই যে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু আপনাদেরকে দেখাই, যে তথ্যগত অসঙ্গতির কারণে এসআই নোটিশ। দেখুন একবার, অনেক ক্ষেত্রেই দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ, তথ্যগত অসঙ্গতি সমাধানে রাজ্য সরকারকে তালিকা দিতে নির্দেশ দেওয়া হলো। তথ্যগত অসঙ্গতি যেখানে যেখানে হচ্ছে, রাজ্য সরকারকে বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে, যাতে তারা ওই বিপুলকে বিপুল না করে ফেলেন, বা এই জাতীয় প্রবলেমগুলো যাতে না আসে, বা তারা খান বা খাঁ এই প্রবলেমটা যাতে বুঝতে পারেন। নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না, একদমই তাই, যাবেও না, এই নির্দেশ সুপ্রিম কোর্টের। মানে এটা নির্দেশ নয়, অবজারভেশন। আজকের নির্দেশটা হয়তো ভুল। বাংলা ভাষায় দক্ষ অফিসারেরা এই কাজে নিযুক্ত করা হোক, কারণ যারা আসছেন বাইরে থেকে তাদের বাংলা ভাষার এই বিপুল এগুলো বোঝাটা খুব প্রবলেম, মমতা এগুলো বোঝা খুব প্রবলেম। বাংলা ভাষার অফিসাররা নিযুক্ত হলে মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না, এটাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে রাজ্য, সেটা একটা বড় প্রশ্ন, সেটা প্রশ্নও করা হয়েছে রাজ্যের কাছে। সোমবারের মধ্যেই এই সমস্ত তথ্য রাজ্যকে জানাতে হবে যে তারা এই ধরনের অফিসার তারা দিতে পারবে কিনা। ভোটারদের শুনানির নোটিশ দিতে কমিশনকে আরও সতর্ক হতে হবে, এটাও আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন। কেয়ারফুল থাকতে হবে, কারণ যে ছোটোখাটো ত্রুটিগুলোর জন্য ডাকা হচ্ছে, মানুষ নির্দ্বিধায় হেনস্থা হচ্ছেন। অফিসারদের আরও একটু সংবেদনশীল হতে হবে, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বিচার করবার কথা। বিএলওদের স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ নয় বলেও জানানো হয়েছে। বেশ, এবার আসি যে এই যে রাজ্য অফিসার দেবে কিনা, এই বিষয়ে আর একটু কন্ট্রাডিকশন তৈরি হলো। কন্ট্রাডিক্টরি আমার মনে হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্য। কি বিতর্কমূলক কেন আমার মনে হচ্ছে, কি বলেছেন শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে, তার প্রতিক্রিয়া চায় সংবাদ মাধ্যম, শুনুন। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার, এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন, এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন, হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন।
তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, ওনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। বিরোধীদের কথাই যে সর্বজনগ্রাহ্য তা তো নয়, এটা নিয়ে আলোচনা করব আমরা। আসি একেবারে প্রথমেই আমি সুভাষিস দাকে দিয়ে আজকে একটু শুরু করি, আর অন্যভাবে একটু শুরু করি। সুভাষিস দা খানিকটা অপ্রস্তুত ছিলেন হয়তো বা। না আমি সুভাষিস দা, জাতীয় কংগ্রেস আস্তে আস্তে উঠে আসছে, আপনাদেরকে আগে বলতেই দিতে হবে। সুভাষিস দা প্লিজ আমাকে একটা জায়গা বলুন, যে ঘটনাটা ঘটলো, আপনারা এই পুরো ঘটনার পরে আপনাদের বক্তব্য কি থাকবে? এর ফলে আখেরে বাংলার মানুষ কতটা লাভবান হলো কি মনে হয়? এখানে তো কোনো 100 দিনের কাজের টাকা আনতে যায়নি, বাংলার মানুষের লাভ হয়েছে এখানেই যে একটা মানে ভালো মাপের একটা একক নাটক দেখতে পেল। ঘটনা এটার মধ্যে দুটো ফেজ আছে। ঘটনা দুটো ফেজের মধ্যে একটা ফেজ হলো ইডি কাছ থেকে ফাইলগুলো নেওয়া, ইডি দাঁড়িয়ে থাকা। হ্যাঁ আমি বলছি, তার মানে এগুলো ছাড়ছে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের নিশ্চিতভাবে মানে একটা অস্বস্তি আছে। অস্বস্তি বলতে এই পদ্ধতি সারা বাংলার মানুষের আছে, 100 ডেফিনেটলি আছে। যাদের ডাকছে এসআইআর, ধরুন না গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি, এগুলো হচ্ছে গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, ব্যানার্জি, হ্যাঁ শুনানিতে এসআই শুনানিতে তো ডাকবে। এই গঙ্গোপাধ্যায়কে, গাঙ্গুলি বা এগুলোতে যে বিষয় যে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঘটনা যেটা এআই দিয়ে করানো বলে হচ্ছে। যেমন ক্ষয়, একটা এক্সাম্পল দিচ্ছি, ক্ষয় চন্দ্রবিন্দু আকার খা, এটা বাংলায় এই বানান লেখে খা, এরা কিন্তু হিন্দু। আচ্ছা, হিন্দু আছে, মুসলিমও আছে, এদের বানানটা যখন লিখতে হবে তখন KHAN লিখতে হবে, যেহেতু চন্দ্রবিন্দু আছে। যেমন বনগাঁওন, হ্যাঁ ঠিক সেরকম চন্দ্রবিন্দুর পরে এন আসে। তো ঘটনা হলো এইটা দেখে যদি কেউ ধরে নেয় যে এইটা ঘুষপেটিয়া হতে পারে, খান আছে, সুতরাং একটু ডেকে পাঠাও। এই অসুবিধার মধ্যে বাংলার মানুষ আছে। নির্বাচন কমিশন শুধু বাংলার মানুষ নয়, যেখানে যেখানে নির্বাচন কমিশন মনে করেছে যে তার ভাবনাকে সার্থক রূপ দিতে হবে, যে ভাবনাটা এসছে বিজেপি বা RSS এর ওয়ার রুম থেকে, তাহলে সেই ভাবনাটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে এই ধরনের ট্রাবল দিতে হবে। যেটা কর্ণাটকে হয়েছে, যেটা বিহারে হয়েছে। বিহারে দেখা গেছে যে BLOরা কাজ করছে, সেখানে ভুল কাজ করছে। শুনানিতে যাদের ডেকেছে তাদের কাগজপত্রগুলো নিজেরা ফিল আপ করছে, অথবা কারোর নাম কেটে দিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটেছে। তো ফলে কি হয়েছে, আমাদের এটা মনে হয়েছে এসআইআর এর নামে যেটা হচ্ছে সেটা হলো কিছু সিলেক্টিভ লোকের নাম রেখে কিছু মানুষের নাম বাদ দেওয়া। এবার আসি একটা কথায়, সেটা হলো বর্তমানে দেবাশিস তুমি জানো যে 7,500 ফর্ম নিয়ে, ফর্ম 7 নিয়ে ধরা পড়েছে বিজেপির ছেলেরা। ধাওয়া টাওয়া করেছে, করার পর সেগুলো রেখে পালিয়ে গেছে। ওই 7 ফর্ম জমা দিতে যাচ্ছিল, ধরো না দেবাশিস চক্রবর্তী, সে ভোট বিজেপিকে দেয় না, তার নামটা কাটতে হবে, সুতরাং ফর্ম 7 দিলে অবজেকশন হবে, তাহলে এসআইআর ডাকিয়ে পাঠাবে। এই যে ট্রাবলগুলো তৈরি হচ্ছে, এটা যেমন পলিটিক্যাল মানে কংগ্রেস মনে হয় ফর্ম 7 জমা দেয় না? না আগে বলো না, কংগ্রেস কি ফর্ম 7 জমা দেয় না? 7,000 কোনো মানুষ যার জন্য কিনা একটা, আমি যেটা জানি না জিজ্ঞেস করছি, না জানতে হবে তো। সেটা হলো যে এরকম যে রাত 2টোর সময় একজন ডিলিট করছে একজনের নাম, কজন থেকে একজন দেখিয়েছে, মানে কটা এটা দেখিয়েছে, ডিলিশন হচ্ছে। তার মানে মাস্টার যে এই রোলটা, মানে মেইন যার কাছে কম্পিউটারের তার মানে যে অপারেট করার যে মানে পদ্ধতিটা, সেটা তার জানা আছে, ডেটা এন্ট্রিটা জানা আছে। সেই কারণে সে নামটা 2টোর সময় বাদ দিয়েছে। বিহারে এরকম দেখা গেছে, কর্ণাটকেও দেখা গেছে, 2টোর সময় নাম হঠাৎ করে বাদ দিল, 7 সেকেন্ডের মধ্যে একটা নাম বাদ হয়ে গেল, আবার 7 সেকেন্ডের মধ্যে সেখান থেকে ডাটা এন্ট্রি থেকে বেরিয়ে গেল। এই ঘটনাগুলোতে হওয়ার পর খুব স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনকে ধোয়া তুলসী পাতা ভাবা যায় না। এটা যেমন পাশাপাশি ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে এই যে ইমপিচমেন্টের কথা বলে, তাহলে ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। বলে নেই তাহলে কেন আমি বলিনি হর্ষডিম্ব, ও বলেছে, বিরোধী দলনেতা বলেছে। এবার ঘটনা খুব বিগ জিরো, এই যে নাটক করার জায়গাটা করে দিয়েছে হলো প্রযোজককে বিজেপি, ইলেকশন কমিশন, আর নাটকটা কুশীলভকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যেটা হচ্ছে সারা বাংলার মানুষ দেখেছে। বাংলার মানুষ অনেকেই যারা রাজনীতির সাথে ভীষণভাবে
সচেতন নয় বা জড়িত নয়, তারা ভাবছে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি কিনা দেখিয়ে দিল এসআইআর নিয়ে। আসলে তো তা না। আসলে এসআইআর পদ্ধতি যদি ইমপিচমেন্ট করতে হয়, তাহলে যখন বিহারে তো ঘটনাগুলো ঘটছিল তার তখন মানে কোর্টে গিয়ে খুব একটা কিছু লাভ হয়নি, তুমি তাই না না বলতে না, চাইছো? কোর্টে গিয়ে পলিটিক্যাল লাভ তো হয়েছে। Political লাভ হয়েছে, বেশ। পলিটিক্যাল লাভের জন্যই গেছে। একদম, আমি পলিটিক্যাল লাভের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, এবং এই নাটকটা করতে দিয়েছে হলো একমাত্র করতে দিয়েছে হলো এটা হলো না, মানে আমি তাহলে সুভাষিস দার কথা শুনতে গেলে বুঝতে হয় যে এই প্রথম সুপ্রিম কোর্টের পলিটিসাইজেশন হলো। না, সুপ্রিম কোর্ট তো বলছে বারবার আধার কার্ডকে ধরো, অ্যাডমিট কার্ডকে ধরো, তার মানে এটাকে মান্যতা দাও, এগুলোকে প্রামাণ্য হিসাবে। তারপরও সে সুপ্রিম কোর্টের কথা শুনছে না। অ্যাডমিট কার্ডও জালি হতে পারে, মার্কশিট নিয়ে আসো। আচ্ছা, আধার কার্ডে হবে না, তোদের বলে আধার কার্ড হবে। আমি পার্থদার কাছে ঘটনা যেটা হচ্ছে, পার্থদার কাছে পরপর যদি রেগুলেশন চেঞ্জ করে, আমি বুঝতে পেরেছি। পরপর ইলেকশন কংগ্রেস, তুমি যেটা বলতে চাও, আমি অবস্থানটা হচ্ছে এটা যে রাজনৈতিকভাবে তৃণমূল লাভবান হলেও বাংলা লাভবান হলো না, এই তো। বাংলার থেকে কি লাভবান হলো? সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিট শেষ করে, আমি শুনে প্রায় প্রোগ্রাম শেষ হয়ে গেল তোমার বলতে বলতে। 30 সেকেন্ডে শেষ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি বিল যখন এনেছিল তখন বলছে হতে দেবো না, যখন ওয়াকফ বিল এসেছিল তখন হতে দেবো না বাংলায়, যখন এসআইআর বললো তখন হতে দেবো না বাংলায়। সবই হতে দিতে হবে কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের এটা প্রেরোগেটিভ, এই প্রেরোগেটিভে সেন্ট্রাল গভর্নমেন্ট সাংবিধানিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া। আমি আসবো পার্থদার কাছে যাব। এতে আদতে কোনো লাভ হলো না, মানে এসআইআর প্রক্রিয়া বা সাধারণ বাংলার মানুষের, বরঞ্চ রাজনৈতিক, মানে এটা হলো অবাক হওয়ার কথা নয় যেভাবে দেবাবর আসলো, যেটা আমার মনে হয় যে নির্বাচন কমিশন এবং রাজ্যের সম্পর্ককে আবার তলানিতে নিয়ে যাবে। সেটা হচ্ছে যে রাজ্য, পার্থদা আপনিও জানেন যে এর মধ্যেই রাজ্যের কাছ থেকে প্রায় 25 জন আইএএস এবং আইপিএসকে চেয়ে পাঠানো হয়েছিল দিল্লি থেকে। এবার ওই যে জায়গাটা রাজ্য আপত্তি জানিয়েছিল, যে কারণ তাদের উপর বিভিন্ন ব্লক ডেভেলপমেন্টের কাজ দেওয়া আছে, বিভিন্ন ব্লক, ডিস্ট্রিক্ট বা বিভিন্ন এলাকার। তো এই চিঠিটা আজকে না রিজেক্টেড হয়েছে। মানে নির্বাচন কমিশন বলছে যে 25 জন অফিসারকেই আসতে হবে। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে যে ট্রেনিংয়ে ডেকেছিল বিভিন্ন রাজ্যে ভোটে যেতে হবে বলে, যাদের 5 এবং 6 তারিখ রেসপেক্টিভলি দুদিন 9টার সময় সকালে রিপোর্ট করবার কথা দিল্লিতে, সেই সময় থেকে কিন্তু নির্বাচন কমিশন সরে আসছে না। আজকে মমতা ব্যানার্জির শুনানি, মানে তার বক্তব্য সওয়াল করা, এবং এই পরিস্থিতিতে তাহলে কি মনে হচ্ছে? তাহলে তো নির্বাচন কমিশন আর রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে সেই অটুট, মানে যেটা কি বলবো, যে একটা মানে বরফ যে ছিল সেটা তো রয়েই গেল, সেটা তো গললো না। বরফ গললো কোথায়? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই নির্বাচন কমিশন সম্পর্কে মন্তব্য করেছেন হিস মাস্টার হয়, তারা কারো দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের নিরপেক্ষতা হারিয়ে বারংবার তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এটা প্রমাণ। আপনি এই মুহূর্তে যে প্রসঙ্গটা তুললেন যে রিজেক্ট করেছে রাজ্যের যে 25 জনকেই পাঠাতে হবে, তারা আগে যাদেরকে নাম চেয়ে পাঠিয়েছে তাদেরকেই, অর্থাৎ স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আইএস আইপিএস কেই দিতে হবে, অন্য কাউকে দেওয়া চলবে না। এই মনোভাব থেকে স্পষ্ট যে হিস মাস্টার ভয়েস, মানে অন্য কারো দ্বারা পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন। কেননা আজকে একটা নির্বাচন মুখে বাংলা পশ্চিমবঙ্গ, সেখানে অনেক একদম শেষ মুহূর্তে ডেভেলপমেন্টের বহু কাজ পরিচালিত হচ্ছে, যাদের উপর অ্যাসাইন করা রয়েছে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপর, তাদেরকে চেয়ে পাঠানো হচ্ছে। আচ্ছা বলুন তো, কটা রাজ্যে ইলেকশন নেই? প্রায় আরো 20 থেকে 22টা রাজ্যে কোনো ইলেকশন নেই। নির্বাচন কমিশন সেই রাজ্যগুলো থেকে কম্পিটেন্ট অফিসারদের কেন চেয়ে পাঠাচ্ছে না? কেন বাংলা থেকে ওই 25 জনকে প্রয়োজন হয়? এই জায়গাটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। এখান থেকেই মনে হচ্ছে নির্বাচন কমিশন তাদের দ্বারা পরিচালিত। এটা একটা প্রথম ইস্যু, তুমি যে বক্তব্যটা বললে সেটার আমি উত্তর দিলাম। এবার আসি তাতাদা অনেকক্ষণ থেকে অনেক বড় বড় বক্তব্য দিল, তাতাদের রাষ্ট্রদাহ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস দল করে আজকে 34 বছরের বিজেপিকে সরাতে পারছে, তার এটা আর একটা উদাহরণ যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও একটা লিডারশিপ ভাবতে তাদের অসুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করুক না কেন সেটাকে নাটক বলতে তারা বেশি
স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিটটাকে তারা কুর্নিশ চালাতে পারে না। আচ্ছা, টাটাদার কাছে আমার প্রশ্ন, এই বিহারের নির্বাচনের আগে রাহুল গান্ধী এই এত বড় যে এই ভোট চুরি নিয়ে র্যালি করলো কিংবা ভারত জোড়ো আন্দোলন করলো, জোড়ো যাত্রা করলো, সেটাও কি তাহলে নাটক ছিল? আসলে প্রতিবাদের ভাষা যেমন রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্যের হয়ে তিনি যদি সওয়াল করেন, সেখানে অসুবিধাটা কোথায়? তিনি তো মানুষের সহজ সরল যে অসুবিধেগুলোর সম্মুখীন হচ্ছে সেই কথাগুলোই সহজ সরল ভাবে সুপ্রিম কোর্টে তিনি বলতে চেষ্টা করেছেন বা বলেছেন যে সামান্য কারণে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে ডাকা হচ্ছে, এবং সেখানে আধার কার্ড বা একটা ডকুমেন্টসে নয়, একগুচ্ছ ডকুমেন্টস প্রোভাইড করতে হচ্ছে, সেটারও রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলোই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথাগুলো তিনি খুব সুস্পষ্টভাবে আপনার কি মনে হয় পার্থদা, আগামী 9 তারিখ যে পরবর্তী শুনানি রয়েছে সেই সময় তার এই জায়গাগুলোর উপর সুপ্রিম কোর্ট কিছু নির্দিষ্ট নির্দেশ দেবেন? নিশ্চিতভাবে দেবেন। আজকে অবজারভেশনে যে বক্তব্যগুলো আমরা বিচারপতিদের কাছে শুনেছি, আমরা আশ্বস্ত যে বিচারপতিরা অন্তত পক্ষে উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন যে কি কি হেলদি কারণে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এবং তাদেরকেও ওই নির্দিষ্ট 11-12টার মধ্যে। আচ্ছা পার্থদা, আজকে পার্থদা আরেকটা জায়গা যেটা 9 তারিখ আমি এই যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা আমাদের তো এখানে এডিট হয়, কেটে পড়ে, লাস্টের দিকের একটা অংশ শুভেন্দু অধিকারী যখন লাইভে বলছিলেন আমি শুনছিলাম, উনি বলছেন যে রাজ্য এবং রাজ্যের একাধিক প্রশাসনিক ব্যক্তি এবং রাজনৈতিক দলের ব্যক্তিরা বিভিন্ন সময় নির্বাচন কমিশনকে নানানভাবে শাসানি দিয়েছেন, হ্যাঁ, শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন, থ্রেট করেছেন, আজে বাজে কথা বলেছেন। এই বিষয়গুলোও উঠে আসবে আগামী 9 তারিখ, মানে শুনানির পরবর্তী পর্বে। তো সেই সময় তো খুব স্বাভাবিক একটা সাংবিধানিক বডিকে গালিগালাজ করার সুবাদে আমার মনে হয় না খুব একটা ফেভারেবল কন্ডিশন তৈরি হবে তাহলে সেদিন। শুভেন্দু বাবু সুপ্রিম কোর্টে যান, সওয়াল করুন, নিশ্চিতভাবে তার যদি মনে হয় নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করার প্রয়োজন রয়েছে তিনি করবেন, এতে আমাদের আপত্তি নেই। আমরা মানুষের বক্তব্য তুলে ধরবার চেষ্টা করছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ রাজ্যের প্রশাসক হিসাবে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের অসুবিধার কথা তুলে ধরেছেন। আমি 30 সেকেন্ড নিচ্ছি, একটুখানি শোনো। যে ভদ্র মহিলা পুরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করে এবং রাজীবা সিনহাকে বসিয়ে রেখে লুট করে ভোট, সেই ভদ্র মহিলা যদি ইলেকশন কমিশনের এগেইনস্টে, ন্যাশনাল ইলেকশন কমিশনের এগেইনস্টে সওয়াল করতে যায়, এটা হাস্যাস্পদ। আর কিছু না, হাসি তৈরি করে। থামতে হবে এবার। গৌরব কি মনে হচ্ছে? আমি সবার বক্তব্য শোনার পর আমি মনিদাকে নিজের সাবমিশন রাখতে বলবো। সেটা হচ্ছে যে সকালবেলা থেকে টিভি খুলে, মানে টিভি চ্যানেলগুলো বা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আজকে কালো কোট টোট পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে দাঁড়াবেন, সওয়াল করবেন। এখন তো ভেবেছিলাম তো একজন মুখ্যমন্ত্রী তিনি কালো কোট টোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়াবেন, বিচারপতির সামনে বলবেন, এটা তো একটা বিষয়। কিন্তু কথাটা হচ্ছে তারপর দেখলাম যত বেলা গড়ালো তত বিষয়টা আর কি চেঞ্জ হয়ে গেল। কালো কোটের বদলে কালো মাফলার চলে এলো। যাই হোক, তিনি আর সওয়াল টওয়াল করলেন না, সওয়াল করলেন তার আইনজীবীরা। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য, আমি মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে তিনি ওই সুপ্রিম কোর্টে গেছেন, পশ্চিমবাংলার সরকারের প্রধান হিসেবে যাননি, এটা মাথায় রাখবেন। 1, 2, যে মামলাতে উনি আজকে ওখানে উপস্থিত হয়েছেন সেই মামলা মুর্শিদাবাদের একজন মহিলা, সংখ্যালঘু মহিলা, তিনি ওই মামলা করেছিলেন যখন পশ্চিমবাংলায় প্রথম এসআইআর শুরু হয়। সেই মামলার পার্টি হতে উনি হচ্ছে যে আজকে ওই সুপ্রিম কোর্টের এজলাসে উনি উপস্থিত হয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কোনো মামলা করেননি। যে মামলা করেছে কেরালার সরকার, যে মামলা করেছে তামিলনাড়ুর সরকার নিজে সিদ্ধান্ত নিয়ে সেই মামলা করেছে এই এসআইআর-এর বিরুদ্ধে। 1, 2, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে অনেক কথা বললেন, কিন্তু আমি আশা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা তো অন্তত বলবেন যে এই যে দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রী
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে দেশের বুকে শ্রম আইনকে তুলে দিয়ে শ্রম কোড চালু করবার চেষ্টা করছেন, যেভাবে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, ওষুধের দাম বাড়ছে, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, দেশের সরকার শুনছে না কোনো কথা, তিনি অন্তত বলবেন, তিনি অন্তত একথা বলবেন যে এ রাজ্যের বুকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 100 দিনের কাজ চালু করবার জন্য। সেই 100 দিনের কাজের বরাদ্দ তিনি বারবার এই কলকাতার বিভিন্ন মিটিং মিছিলে বলে বসেন যে 100 দিনের টাকা পাচ্ছে না। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিকে তো অন্তত এই কথা বলবেন যে 100 দিনের কাজের টাকাটা দিন। আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে নতুন কি বললেন যে বলাটা আপনি এতদিন ধরে এসআইআর চালু করবার সময় আমরা এই প্যানেলে বসে আমরা এই জায়গাটা গৌরবের সঙ্গে আপত্তি আছে। গৌরব এখানে উনি এসআইআর যেটা সেই সম্পর্কে বলেছেন। কি নতুন কি নতুন কি উনি তো বলেছিলেন কলকাতার রাস্তায় দাঁড়িয়ে যে এসআইআর আমি হতে দেব না, কাগজ ছিঁড়ে ফেলুন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে, আমি আশা করেছিলাম উনি এই কথা বলবেন যে আমরা পশ্চিমবাংলায় এসআইআর মানব না। উনি বলার সাহস যদি, ক্ষমতা যদি তার থাকতো তিনি বলতেন আজকে। তিনি বলেননি। তিনি যেগুলো কথা বলেছেন সেই কথাগুলো আপনি আমি রোজ যা আলোচনা করি এখানে, আমরা যারা আছি রোজ যা আলোচনা করি সেই আলোচনা, সেই সমস্যার আলোচনা বিচারপতির কানে তুলেছেন। বিচারপতির কানে তো এর আগে বিহারে এসআইআর হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দলের এমপি দোলা সেন, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, তারা 3 জন মিলে মামলা করেছিলেন ব্যক্তিগতভাবে। তিনি তো এসআইআর বিহার করবার সময় বলেছেন নতুন কি, নতুন আমি জানতে চাই নতুন কি কথা উনি কি বলেছেন। না আসলে এই জায়গায় আমি আসতে চাইছিলাম। উনি গেছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে, আর উনি করেছেন পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন। উনি ওনার পলিটিক্যাল ইন্টারেস্ট একই কথা চালিত করবার জন্য ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো কথা বলেননি। আজকে আপনি এই যে অনুষ্ঠান শুরু করবার আগে কোনো একজনের ভিডিও দেখাচ্ছিলেন, তিনি কিসব বলেছেন। তার কাছে আমার প্রশ্ন, তিনি এখনো কি কালীঘাটে শুয়ে রয়েছেন? তাকে না মারিয়ে ঢুকে পড়েছে রাজীব ব্যানার্জি? সেইগুলো উত্তর কে দেবে? আসলে পশ্চিম বাংলায় যেভাবে গরিব মানুষ, মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ, বয়স্ক মানুষ যারা এই এসআইআর এর জন্য হেনস্থা হচ্ছেন, কুমারের জায়গায় কেআর, চট্টোপাধ্যায়ের জায়গায় চ্যাটার্জি, এই যে হেনস্থা হচ্ছেন, এই হেনস্থার বিরুদ্ধে আমরা বামপন্থীরা, এখানে সুভাষিস দা আছেন কংগ্রেস, আমরা বারবার বলেছি যে এই হেনস্থা হচ্ছে যে মানুষকে করা যাবে না। আজকে সুপ্রিম কোর্ট তাই বলেছেন যে বাংলা বোঝে, যে বাংলা জানে, সেই রকম মানুষকে নিয়োগ করতে হবে যারা এই বিষয়টা জানেন। সুপ্রিম কোর্ট একথা বলেছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তুমি বলছো এটা তোমাদের আন্দোলনের ফল? না, একদমই না। আমাদের তোমার এবং সুভাষিস দাদের আন্দোলনের ফল নয়। আমি একটা কথা বলি, আমার বক্তব্য হচ্ছে যে আমার লাস্ট কথা, আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে দাবিগুলো জানিয়ে আসছিলাম, সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি মান্যতা দিয়েছেন। এটার কথা আর কিছু নয়। বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশন, এই যে আপনি বললেন না যে কজনের নাম পাঠিয়েছে ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে, আরে এই যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, যারা সারাদিনে 5000 টাকা হচ্ছে যে তাদের সারা মাসের মাইনে, সেই অঙ্গনওয়াড়ি কর্মীকে দিয়ে হচ্ছে যে কম্পিউটারে ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে। এটা কে নাম পাঠিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাম পাঠিয়েছে, আমরা পাঠিয়েছি না বিজেপি পাঠিয়েছে? আসলে আন্ডারস্ট্যান্ডিংটা আপনারা বুঝতে হবে, তৃণমূল আর বিজেপি। একদম। আমি অনেকে রাজনীতির যারা সমালোচক, তারা আবার বাম বিরোধী একটু, তারা বলেন যে বামেরা একটু ইগোইস্টিক হয়। এবার ব্যাপার হচ্ছে যে আমি গৌরব একটা ব্যক্তিগত কথা বলি, তুমি রাগ করো না। মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কেন পোশাক পরে কোর্টে যাননি, এটা নিয়ে গৌরব উষ্মা প্রকাশ যখন করছে, না শোনো না, আমি করিনি। না আমার কথা, আরে শোনো না, আমার কথা বলবেন না। আমি বলেছি যে সকাল থেকে আপনারা মিডিয়া যেভাবে বলছিলেন যে কালো গাউন পরে একটা ক্লাউন সেজে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হাজির হবে, হ্যাঁ আমি বলছি, আমি ভেবেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কালো গাউন পরে ক্লাউন সেজে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে উপস্থিত হবে। ওই গাউনের বদলে আমি শুধু কালো মাফলার দেখেছি, এর বাইরে আর কিছু দেখিনি। আমি এই কথাই বলেছি। এই ক্ষেত্রে এই যে পলিটিক্যাল ইগো কি দেখা যায়, গৌরব আজকে সকালে উঠে স্ত্রীকে বলে যে আমার কালো সোয়েটারটা বার করে রেখো,
আমি বিকেলবেলা যখন প্যানেলে যাব এটা পড়ে যাব। বিজেপি বিরোধী, বিজেপি এবং তৃণমূল বিরোধী, তারা বলছেন এর ফলে পলিটিক্যাল ডিভিডেন্ড হবে। মনিদা কি মনে হয়? না, শো তো একদম খুব সুন্দরভাবে শো হচ্ছে, শুভাশিসদা গৌরবদা যেমনভাবে বললো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি পার্থদা, আগে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হতো, আর সেগুলো যাতে অল ইন্ডিয়া দেখতে পারে, বুঝতে পারে, উত্তম কোণের বিভিন্ন, যেমন অমানুষ বাংলা হয়েছে, পরে হিন্দি হয়েছে। তো আমরা বাংলার মানুষ দীর্ঘদিন ধরে মাননীয়ার সব নাটকগুলো দেখেছি। ওটার এখন ভার্সন হয়েছে, দিল্লি ভার্সন হলো, হিন্দি ভার্সন হলো, সেটা দিয়ে সারা ভারতবর্ষ দেখলো। আপনাকে রিকোয়েস্ট, আপনি ভালো মানুষ, অন্তত এতটুকু সততার সাথে কথাগুলো বলুন। যে আপনি বললেন বলার সময় যে মমতা ব্যানার্জি বাংলার জন্য সওয়াল করতে গেছে, করতে পারে কি? আপনি যখন আগামী দিনে এই কথাটা বলবেন, সুপ্রিম কোর্টে AOR, অ্যাডভোকেট অন রেকর্ড, একটা লিস্ট থাকে যে কারা কারা সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারে, তার লিস্টটা নিয়ে বেরোবেন। সেখানে কি মমতা ব্যানার্জির নাম আছে? গৌরব ভাই যে কথাটা বললো যে সকাল থেকে যে নাটকটা চলছে, উনি সওয়াল করবেন, তো এই লিস্টে যদি নাম থাকতো তাহলেই তো বোঝা যেত যে উনি সওয়াল করতে পারেন। আমি একটু ধরিয়ে দিই, সেটা হলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মেনশন হয়, হ্যাঁ, আমি সেটাই বলছি, কিন্তু উকিলের নাম থাকে না, মামলাগুলো মেনশন হয়, উকিলের নাম থাকে না। যারা ওখানে যে কোনো জায়গায়, যে কোনো কোর্টে, সুপ্রিম কোর্টে যারা সওয়াল করতে পারবেন, ARO, অ্যাডভোকেট অন রেকর্ড, একটা লিস্ট থাকে, সেই লিস্টে কি ওনার নাম আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে বাংলা থেকে কেন নেওয়া হবে? আরে জেনারেলি সব রাজ্যে, এখন তামিলনাড়ুতে ধরুন SIR হচ্ছে, বাংলা থেকে একজনকে নিয়ে যাওয়া হলো, বা মহারাষ্ট্র, তারা তো ওই ভাষা বুঝবেই না, ওখানকার ভাষা। অর্থাৎ বাংলায় দীর্ঘদিন ধরে যে সকল IAS IPS অফিসাররা কাজ করেছে, তাদের থেকেই তো নেবে, তো আলাদা কিছু করছে না আপনাদের জন্য। বিষয় যেটা হচ্ছে যে যেভাবে আমি ভেবেছিলাম গৌরব ভাই বা শুভাশিস দা এই কথাটা অন্তত একবার তুলবেন, যেভাবে আনন্দপুরে 30 জন যতুগৃহের মতো মরেছে, তাদের DNA দেখে তাদেরকে তদন্ত করা হচ্ছে। মাত্র 7.1 কিলোমিটার, আমি এখনই গুগলে সার্চ করলাম, আনন্দপুর টু কালীঘাট 7.1 কিলোমিটার, 24 মিনিট সময় লাগে। 24 মিনিট সময় দিয়ে 7 কিলোমিটার গিয়ে 30 জন মৃতদেহকে দেখার জন্য সময় পেলেন না, আর মাননীয়া ওখানে গিয়ে নাটক করার মতো সময় পেলেন। বাংলার মানুষকে কি ভেবেছেন? বোকা ভেবেছেন? এ কি ডেয়ারিং, ওই কি ক্রস, ওয়াই চ্যানেল, এসপ্ল্যানেড যে অনশন করে ওয়েট বেড়ে গেল, আর নিজের দলের লোকেরা থাকবে সেখানে, ভালো ভালো কথা বলবেন আর তালি মারবেন, সেখানে ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যাবেন, ম্যাজিস্ট্রেট সহ যত লয়ার আছে সবাই ওনার কথা শুনে তালি মারবেন, ব্যাস উনি জিতে চলে আসবেন। সেটা তো নয়, ওটা সুপ্রিম কোর্ট, ওটা এসপ্ল্যানেড ময়দান নয়, ওটা ব্রিগেড নয়। এই কথাটা আপনাকে বুঝতে হবে। যেটা আমার বলার বিষয়, যেভাবে SIR নিয়ে নাটক হচ্ছে, বিহারে ইলেকশনের আগে বিরোধীরা অনেক কিছু করলো, মিছিল মিটিং করলো, যেমন ইলেকশন মিটে গেল আর তা নিয়ে কোনো আওয়াজ নেই। তোমরা যদি ইস্যু নিয়ে সিরিয়াস হও, তোমাদের টার্গেট যদি ইলেকশন না হয়, ভোটে জেতা না হয়, ভোটে লড়াই না হয়, তাহলে ভোটের পরেও সেই ইস্যুটা নিয়ে লড়াই করো। আজকে তারা কোথায়? বিহারে যারা লড়েছে ইলেকশন, SIR করেছিল, সেই 45 লাখ কমপ্লেন লেটার নিয়ে কংগ্রেস চলে গেল, সেই লেটারগুলো কোথায় গেল? ইলেকশন হয়ে গেল, ব্যাস উবে গেল সব কিছু। যদি ফলসিও ঠিকই হয়ে থাকো, তোমরা যদি লাইনে ঠিকই হয়ে থাকো, তাহলে আজকে কেন সুপ্রিম কোর্টে যাওনি? তা ইলেকশন হয়ে যাওয়ার পর কেন সুপ্রিম কোর্টে গেল না? ইলেকশনের রেজাল্ট ঘোষণার আগে রাহুল গান্ধী ফরেনে ঘুরতে চলে গেল, তার মানে কতটা সিরিয়াস তারা? নরেন্দ্র মোদি ফরেনে ঘুরতে গিয়ে কি খেলে করেছে, কি খেলে করেছে আজকে বেরোচ্ছে, আমি বারবার বলছি, আমি কিন্তু আজকে বেরিয়েছে, নাচতে চলে গেছে, রাহুল গান্ধী ফরেনে চলে গেল। এই কারণে আপনাদের কংগ্রেসের এই অবস্থা। রাহুল গান্ধী আসবে কি জন্য? তাহলে নরেন্দ্র মোদি আসবে, তাহলে নরেন্দ্র মোদি আসবে, নরেন্দ্র মোদি ফরেনে যাওয়ার কথা বলে, নরেন্দ্র মোদি আসবে, যারা আগে সিপিএম এর সাথে দালালি করত, সিপিএম এর দালালি করেছে। ওকে, একটা বিরতি নেব। দালাল, সিপিএম এর দালাল আছে, সিপিএম এর সাথে মিশে গেছে। আজকে দেখুন একটা সিরিয়াল লোক কেমন বলছে, তাই শুনতে হচ্ছে, বলছে তাই শুনতে হচ্ছে। লজ্জা নেই, তার লজ্জা নেই, নির্লজ্জ, নির্লজ্জ এখানে দাঁড়িয়ে থেকে লজ্জার পরে পরের দিন দেখুন শো করা বন্ধ করে দেবো। আমি শোয়ে কথা বলতে দেবো না, রেকর্ড করো, অন রেকর্ড। শুভাশিস বাবুকে আমি শো করতে দেবো না, এখানে শো করতে দেবো না, শো বন্ধ করে দেবো। শুভাশিস দালালি এখানে এতদিন সিপিএম তৈরি করেছে,
এখন এখানে এসে দাঁড়িয়ে বলছে, যখনই কথা বলতে যাবো কথা বন্ধ করে দেবো। চীন ঢুকে গেছে, চীন ঢুকে গেছে, জানানোর পর আর মুশকিলই বলতে হবে। এক মিনিট আমি আবার বলছি, এটা মনিদার ফার্স্ট রাউন্ড ছিল। উচিত আমাদের এই প্যানেলের প্রোটোকল অনুযায়ী মনিদা এখন সরকার মানেনি, বিশেষত ডিইও, ইআরও, এইআরও, বিএলওদেরকে ক্ষমতা দেওয়া হোক বলে যে রাজ্য যে দাবি করছে সেটাও না দেওয়া উচিত, এবং এর ফলে কি হবে, পুরো প্রক্রিয়াটা ম্যানুপুলেটেড হয়ে যাবে এবং এসআইআর করতে প্রবলেম হবে। শুভেন্দু অধিকারীর আজকে অভিযোগ রয়েছে, এটা প্রেস কনফারেন্স করে উনি বলেছেন। আপনার কি মনে হয় এই যে ইআরও নিয়োগের ক্ষেত্রে আপনারা কোনো গাইডলাইন মানেননি, ইসিআইকে দিনের পর দিন চমকে এসছেন, জ্ঞানীশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছেন, এগুলো নিয়ে তিনি বলছেন আদালতে জায়গা রয়েছে আবার? শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন নির্বাচন কমিশনের মুখপাত্র না বিজেপির মুখপাত্র সেটা আগে স্পষ্ট করতে হবে। কারণ এর আগে শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছি যে এর প্রতিবেদনীরা বেরোবে, তিনি তো বলেছেন যে বাইরে থেকে সমস্ত অবজারভার এসে এসব দেখবে, কেউ বাংলার কোনো অফিসার থাকবে না, ট্যাপও কেউ করতে পারবে না। কিন্তু পার্থদা আপনাদের মাইক্রো অবজারভার নিয়ে এত মানে আজকে যেটা বুঝলাম মূলত যে মাইক্রো অবজারভার, এই যে ৮,০০০-এর উপর মাইক্রো অবজারভার, এরাই সব থেকে ট্রাবলসাম একটা এপিসোড তৃণমূলের কাছে আজকের দিনে দাঁড়িয়ে। কেন এটা, কোন কারণের জন্য? নির্বাচন কমিশন ভারতের নির্বাচন করেছে, কেন বাংলার জন্য মাইক্রো অবজারভার থাকবে, কেন অন্য রাজ্যে মাইক্রো অবজারভার থাকবে? এই জায়গাটাকে স্পষ্ট করা প্রয়োজন। কোথাও একটা তাদের হাতে এমন ক্ষমতা দেওয়া হচ্ছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে কোন নামগুলো থাকবে কি না থাকবে। তারা ডিক্টেড বাই সাম ওয়ান, এটা আমরা অ্যাজাম্পশন করছি, ফ্রিহ্যান্ড করছি। সেই জায়গা থেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন যে কিভাবে, উদাহরণ দেখিয়ে কিভাবে কোনো ছোট ফিল্দি কারণে মানুষের নামগুলোকে কেটে দেওয়া। আজকে গৌরব বলল যে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যথার্থই বলেছেন যে বাংলা ভাষা বোঝে, বাংলা জানে এমন মানুষদের অফিসারদেরকে দেওয়া হোক। এটা রিফ্লেকশন এসেছে, এই রিফ্লেকশনটা এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন আজকে আদালতে। এই সওয়াল জমা হয়েছে বলে এটাই হচ্ছে বক্তব্য করেছে, মেনশন করেছে, যে পরিভাষায় বলুন না কেন বক্তব্য রেখেছে, উনি কথা তো বলেছেন, সেই কথায় রেসপন্ড তো করেছেন বিচারপতিরা। সেটা আইনি পরিভাষায়, আইনি কিন্তু এই রিফ্লেকশনটা এসেছে বা পর্যবেক্ষণটা এসেছে বিচারপতিদের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়গুলোকে পয়েন্ট আউট করেছে, এটাকে অস্বীকার করবার জায়গা নাই। তোমরা যত আছে সবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আর দেশের প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছেন দুটোই আছে। হাওয়াই চটি পড়ে এইসব কেন বলেন কেন? গৌরব বলো, এরপরে মনিদার কাছে আসবো। সেটা হচ্ছে যে গৌরব, হ্যাঁ পার্থদা একটু। সেটা হচ্ছে যে বিরতির আগে এইখানকার ওয়েদার গরম ছিল, আমি সুভাষিস দাকে বলবো মনিদার কে যথেষ্ট সম্মান জানিয়েই আপনার এটা বোঝা উচিত মনিদার বিষয়ে যথেষ্ট হতাশ। মনিদারা ভাবেন যে কলকাতায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা এসে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একেবারে খড়গহস্ত হবেন, মনিদারা প্রচার টোচার করেন, কিন্তু সিঙ্গুরে এসে সেই মনিদারা অশ্বডিম্ব পান কিংবা অমিত শাহ কলকাতায় এসে উত্তর দেন না যে হচ্ছে যে কেন ইডির আর কি এইসব ওই হলফনামায় মুখ্যমন্ত্রী বলেছেন না যে ইডির অফিসাররাই আমাকে নথি তুলে দিয়েছে, হলফনামায় বলেছেন, আমি বলিনি। যাই হোক, মনিদার এই হতাশাটা বোঝা উচিত। কারণ মনিদা আনন্দপুরের ডিএনএ খুঁজতে যান, মনিদা এটা বুঝবেন কেউ যদি পুড়ে মারা যায়, যদি তাকে চিহ্নিতকরণ না হয়, তাহলে তার পরিবারের ডিএনএর সঙ্গে সেই মৃত মানুষের ওই ছাইয়ের ডিএনএ মেলানো হয়। এখন আপনি এই ডিএনএর মধ্যে যদি হিন্দু মুসলমান খুঁজতে যান তাহলে সেটা আপনার রাজনীতির ব্যাপার, কিন্তু আমরা খুঁজতে যাই না। আমরাও গেছিলাম, সুভাষিস দারাও গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার অনেক জায়গায় চোখ বুজে থাকেন, সে যাই হোক সেগুলো নিয়ে প্রশ্ন তোলেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে এসআইআর প্রসেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রশ্ন তুলেছেন, এই পার্থদা বললেন এটা কি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। আরে এই এসআইআর প্রক্রিয়ায় যারা ভালো কাজ করেছে তাদের বেস্ট বিএলএর পুরস্কার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দিয়েছে তাদের দলের কর্মীদের। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি বিএলএদের তার কর্মীদের বলেছিলেন ম্যান মার্কিং করতে হবে। ম্যান মার্কিং করতে পেরেছেন? ম্যান মার্কিং করলে তাহলে এত কথা বলবার তো প্রশ্ন আসে না।
দ্বিতীয় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে কাল থেকে আপনারা ভোটার লিস্ট নিয়ে বেরিয়ে পড়ুন ভুয়ো ভোটার ধরতে। তারপরে আমরা কি দেখলাম, পাড়ায় পাড়ায় তৃণমূলের কাউন্সিলর, ব্লক প্রেসিডেন্ট ও উক্ত মাতব্বররা হাতে ভোটার লিস্ট নিয়ে ভুয়ো ভোটার নিয়ে তো নেমে পড়লো। না, আমার প্রশ্ন হচ্ছে সেই ভুয়ো ভোটারগুলো কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়? সেইগুলো আপনার সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে দেওয়া উচিত ছিল, যে নির্বাচন কমিশন এইগুলো চিহ্নিত করছে না, এইগুলো চিহ্নিত করছে, আমরা ভুয়ো ভোটার হচ্ছে যে চিহ্নিতকরণ করেছি। আমরা বামপন্থীরা আমাদের পার্টির পক্ষ থেকে এই ইলেকশন কমিশনের কাছে আমরা গিয়ে লিস্ট ধরে দিয়েছি যে এই হচ্ছে ভুয়ো ভোটারের লিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় দল দেননি। আমাদের প্রশ্নটা এখানে আসলে এই যে বিজেপির RSS এর যে পরিকল্পনা নাটক, সেই পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা হচ্ছে যে অভিনয় করছে। এই অভিনয়ের মধ্যে মানুষকে বিভ্রান্ত করবার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি। মনিদাকে একটু বলতে, মনিদা আজকে মেন এই যে আমি শুনানি শব্দটা যদি সত্যি টেকনিক্যালি ভুল হয়, তাহলে এই যে আলোচনা হলো বা কোর্টে দাঁড়িয়ে, সেখানে মাইক্রো অবজারভার কেন 8,000-এর ওপর কেন এই প্রসঙ্গ উঠে আসলো? মাইক্রো অবজারভার থেকে কি সমস্যা? দ্বিতীয়ত দুটো প্রবলেম, এই যে নামের ভি এর জায়গায় বি বা বিয়ের পর টাইটেল পরিবর্তন, সত্যি তো এগুলোর ব্যাপারে কি আরেকটু ইসিআই এর মানে গুরুত্ব দেওয়া দরকার ছিল? বা বাঙালি লোক যে বাংলা বোঝে সেরকম অবজারভার বা রোল অবজারভার বা মাইক্রো অবজারভার নিয়োগ করা দরকার ছিল? আপনাদের কি রিয়ালাইজ? একটা বিষয়ে ভাই গৌরবের একটা প্রশ্নের উত্তর দিই, যে আজ থেকে 25 বছর আগে যখন একটা দলে জয়েন করেছিলাম তখন জানতাম না কোনোদিন সরকারে আসবে, কোনোদিন এমপি হবে, বিরোধী দল হবে। আমরা আজকে প্রধান বিরোধী দল, আমরা হতাশ হয়ে যাচ্ছি। আর যারা ওখান থেকে রাজা ছিল এখন জিরো হয়ে গেছে, তারা নাকি প্লিজ 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 আমি ডিস্টার্ব আমার দরকার প্লিজ, এগুলো ঠিক হচ্ছে ঠিক হচ্ছে। অমিত ভট্টাচার্য বলেছেন যে জ্ঞানেশ কুমারকে কলকাতার রাস্তায় আসতে হবে, এটা হতাশার কথা না ইতিবাচক? আপনি বলুন। 2 নম্বর কথা, হতাশ আমরা হব? সদানন্দ মাস্টার, কেরলের একজন মাস্টারমশাই, কমিউনিস্টরা ওখানের সিপিএম তার পা দুটো কেটে দিয়েছিল, সে এখন রাজ্যসভার সাংসদ, এখনো গুগলের ছবি দেখতে পারবে। 2 দিন আগে তার দুটো যে করেছেন, প্লিজ আপনারা যে খুন করেছেন কানুনে, ভাই তোমার সময় আমি বলি, আপনারা যে খুন করেছেন 218 জন যে জায়গাটায় সেটার উত্তর কি হবে আপনি বলুন। পার্থদা যে কথাটা বললেন যে কেন এত মাইক্রো অবজারভার, ওখানে তো বলা হয়েছে যে ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন, তারা তো দেয়নি, তাই জন্য মাইক্রো মানে বিগ গ্রেড অফিসার চেয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট বলেছে তো কেন পার্থদারা যেটা গৌরব বললো একই সেম জিনিস আমি বলছি, যে কেন একই জিনিস আপনারা রিপিট করছেন। আচ্ছা, এটা কি সত্যি ইসিআই 3-3 বার চিঠি দিয়ে এদেরকে চেয়েছে? তারপর আমি বলছি তো চিঠি দিয়েছে, আরেকটা সুপ্রিম কোর্ট আরেকটা বলেছে যে আপনাদের যদি এরকম আপনাদের যদি অসুবিধা হতো আপনারা দোভাষী দিয়েছেন, যে প্রশ্নটা তুমি করলে যে কেন বিপুল হচ্ছে যে দোভাষী দিয়েছেন, সেটাও তো রাজ্য সরকার দেওয়া হয়নি, শুধুমাত্র ইস্যুকে হাইলাইট করে। কিন্তু পার্থদা একটা জিনিস বুঝবেন, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম, বাংলার মানুষ বুঝে গেছে, যার 4টে আঙুল নেই সে সুইসাইড নোট লিখলো। অভিষেক ব্যানার্জি সেখানে গিয়ে বড় দেখা করে এলেন, সে নাকি এসআইয়ের জন্য। আবার একজন সুইসাইড করলো ফ্রাস্ট্রেশনে, কি তার বইয়ের সাথে তার 20 বছর কোনো সম্পর্ক নেই, সেই ফ্রাস্ট্রেশনে সে করলো, কিন্তু এসআইআর এর জন্য তারা আত্মহত্যা করেছে বলে করে দিলে। এই যে আপনারা যে ফলস প্রোপাগান্ডা চালাচ্ছেন না, বাংলার মানুষ বুঝে গেছে। অন্তত বাংলার কথাটা চিন্তা করুন, বাংলায় ছিল আবার ওটাকে দিল্লি নিয়ে অল ইন্ডিয়ায় বাংলার মুখ পোড়ানোর কি দরকার? দাদা হাতার একদম সময় নেই। এখানে দাঁড়িয়ে ইসিআই কি পারতো যে সঠিকভাবে প্রচারটা করতে, সঠিকভাবে বিষয়টা মানুষের সামনে রাখতে? এটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এবং আরএসএস এর স্ক্রিপ্টে ইসিআই কাজ করেছে। সময় নেই, আজকে আমরা এখানে শেষ করি। একদম শেষ করি। ইসিআই হয়তো এই কাজটা পারতেন, রাজনৈতিক দলগুলো হয়তো সব এই কাজটা পারতেন, কিন্তু সেখানে তুমুল একটা অসহযোগিতা আজকে এই জটিল পরিস্থিতি তৈরি করেছে, যেখানে হয়তো সত্যি অনেক যোগ্য মানুষের নাম কেটে বাদ চলে যেতে পারে এই জটিলতার জন্য, মানে এই যে নন কোঅপারেটিভ মানসিকতার জন্য, মেন্টালিটির জন্য। আসুন আজকে এখানে শেষ করি। হয়তো আগামী দিনে সদুত্তর আমরা পাবো, হয়তো রাজনৈতিক সহাবস্থানের সৎচিন্তা রাজনৈতিক নেতাদের মাথায় আসবে, হয়তো আসবে। আজকে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাবো, গৌরবকে, শুভাশিস দাকে, মণিদাকে এবং পার্থদাকে, এবং সঙ্গে সর্বোপরি আপনাদেরকে নমস্কার জানিয়ে শেষ করছি। সঙ্গে থাকবেন।